এরাও শত্রু ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রাখা, তারপর একের পর এক হিট সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কার কথা বলছি? যার কথা বলছি তার কাছেই আজকে টলি কথার এপিসোড নিয়ে আমি চলে এসেছি। তাহলে আসুন দেখে নিই কে রয়েছে আমাদের সাথে। ওয়েলকাম টু টলি কথা রৌনক। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে পেয়ে গেছি অভিনেতা রৌনক দে ভৌমিককে। কেমন আছো? ভালো আছি, এই গরমটা ছাড়া বাকি সবকিছু ভালো আছে, আশা করি তোমাদেরও তাই। যেটা দর্শকদের বলছিলাম যে এরাও শত্রু দিয়ে কাজ শুরু, তখন তো বেশ ছোট। হ্যাঁ, খুবই ছোট। সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল তোমার? তখন তো বুঝতাম না এতটা, মানে তখন মা বাবার ইচ্ছেতেই কাজ শুরু করা অনেকটা, তো তখন খুব একটা ভালোও লাগতো না, কারণ আমি ইন্ট্রোভার্টেড ছিলাম। এবার এতজনের সাথে মিলেমিশে কাজ করা, এই এনভায়রনমেন্টটা দৈনন্দিন জীবনে তখন ভালো লাগতো না। কিন্তু ওই তো প্রথম কাজ শুরু, তখন যেহেতু অনেকটাই ছোট, ডিরেক্টররাও খুব যত্নে ট্রিট করতেন, হ্যান্ডেল করতেন, সেটা করতে করতেই অভিনয়ের প্রতি ভালোবাসা। ডায়লগ মুখস্থ করাটা কি তোমার কাছে পড়া মুখস্থর মতো ছিল, যে ওটাও ভালো লাগে না এটাও মুখস্থ করতে ভালো লাগে না? পড়াশোনাটা করতে সেই বয়সে আমার ভালো লাগতো, আচ্ছা, মানে আইরনিক্যালি ভালো লাগতো, কিন্তু এই ডায়লগের বিষয়টা ভালো লাগতো না। আর আমি খুব সুরে কথা বলতাম তখন, খুব মেকি লাগতো, কিন্তু মেমোরিটা ভালো ছিল। পড়াশোনাটা যেহেতু ভালো ছিল, ডায়লগটা মুখস্থ হয়ে যেত, সেটা বলতে গিয়ে অনেক ভুলভ্রান্তি করতাম। প্রথম কাজের কোনো ডায়লগ যদি বলো দর্শকদের জন্য। ও মনেই নেই, কিন্তু এটুকু মনে আছে আমার চরিত্রের নাম বাবলা, আর সুদীপ মুখার্জির সেই সিরিয়ালের হিরো ছিলেন। হি ওয়াজ আ হিট স্টার, এখনো তাই, মানে আর রিসেন্টলি আমি সুদীপদার সাথে একটা ফিল্মেরও কাজ করলাম, তো খুব ভালো লাগে, মানে যে ছোটবেলায় যাদের দেখেছি তাদের সাথে আবার কাজ করছি, একটা অন্যরকম অভিজ্ঞতা হয়, খুবই ভালো লাগে। বেশ সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি না, এখানে দাঁড়িয়ে আড্ডা দিতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, সে তো বটেই, মানে ভালোই। এমনি আজকে একটু মেঘলাও আছে, ওয়েদারটাও ভালো, সেইটাই অ্যাট্রাকশন। এই চড়া রোদে আর এটা ভালো লাগছে না। আচ্ছা, সৌমিত্র চ্যাটার্জির সাথে তো তুমি কাজ করেছো। সৌমিত্র চ্যাটার্জির সাথে কাজ করা তো সবাই পারে না, তুমি তার মধ্যে একজন। সেই কাজের অভিজ্ঞতাটা কিরকম ছিল? এইবার এইটা নিয়ে অ্যাকচুয়ালি মানে আমাকে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে, যে তোমার জীবনে কোনো রিগ্রেট আছে কিনা, বা এমনি আক্ষেপ, সেটা ক্যারিয়ার রিলেটেড হতে পারে বা যে কোনো কিছু। তো এই একটা ছোট্ট আক্ষেপ আমার আছে, সেটা হচ্ছে আমি যখন সৌমিত্র দাদুর সাথে কাজ করেছি, তখন আমি না যে বয়সে ছিলাম, আমার বোঝার ক্ষমতা ছিল না যে উনি কে, তাই খুবই সাবলীলভাবে কাজটা করে ফেলেছি। আমি ক্লাস 5-এ পড়তাম তখন, আমি হয়তো সদ্য ফেলুদা পড়া শুরু করেছি, কিন্তু ফেলুদা দেখিনি, বা সত্যজিৎ রায়ের কাজ দেখাও তখনও ওইভাবে শুরু করিনি। তো আমি যখন কাজটা করি তখন উনি একজন খুব বড় অভিনেতা, খুব নামী অভিনেতা, এই জেনে কাজটা করে ফেলি। কিন্তু পরে যখন আমার সিনেমার প্রতি ইন্টারেস্ট জন্মায়, ওনার অনেক কাজ দেখি, তখন আমি ভাবি যে মানে এটা কি হয়ে গেছে, মানে এত কম বয়সে যেই সৌভাগ্যটা আমার হয়েছিল, সেটা সত্যি মানে আই এম ভেরি গ্রেটফুল, কারণ বড় বয়সে তো আর সেই সুযোগটা হবে না, তো সেইটা একটা পাওনা হয়ে গেছে। কিন্তু তখন খুব ন্যাচারালি হয়ে গেছিলো, এই চাপটা ছিল না। এখন হয়তো ভয় পেতাম, মানে একটু ঘাবড়াতাম, একটু নার্ভাস হতাম, একটা স্টার স্ট্রাক হতাম, সেইটা তখন তো মানে দাদুর কোলে হাসছি, এইভাবে কাজ হয়ে গেছে। মানে ছোটবেলার কাজের অভিজ্ঞতা তো একরকমের, তারপর তো তুমি একটা ব্রেক নিয়েছিলে। হ্যাঁ, সেটা কেন? সেটা একাডেমিক্সের জন্যই মেনলি, কারণ আমি যেহেতু 2007 থেকে 2015 টানা ধারাবাহিকের সাথে যুক্ত ছিলাম, আর ধারাবাহিকের ফরম্যাটটা তো তোমরা জানোই, মানে দৈনন্দিন কাজ হয়, মানে এটা চাকরি করার মতো রীতিমতো। তো সেইটা আমার মনে হয়েছিল ক্লাস 10-এ যখন আমার বোর্ডস হবে, এবং পরবর্তীকালে আমার যে প্ল্যানিং ছিল আমার একাডেমিক্স নিয়ে, সেই সময় গ্যাপ নেওয়াটা উচিত। তো আমি একটা ধারাবাহিক করতাম গৌরীদান, যেটা কালার্সের বালিকা বধূর বাংলা অ্যাডাপ্টেশন ছিল, কালার্স বাংলাতেই হতো। তো সেইটা খুব ভালো পপুলারিটি পায় এবং সেটা একটা পিকে যায়, সেই সময়ই আমি ছাড়ি, মানে ওইটা করার পরেই আমি ছাড়ি। এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কো অ্যাক্টরদের সাথে সম্পর্ক নিয়ে বিভিন্ন রকমের জল্পনা আমরা শুনতে পারি, সেটা সাধারণ মানুষদের দিক থেকে হোক, মিডিয়ার দিক থেকে হোক, বিভিন্ন দিক থেকে। সেটাকে তুমি কিভাবে দেখো? সেটাকে দেখি মানে আমি দেখি না, মানে ওটা যারা করে, যাদের জন্য করে, তারা দেখে মজা পায়, তারা একটু নিজেদের মাথায় ইম্যাজিন করে, তো সেটা তাদের ব্যাপার। আর সেটা যে সবসময় খুব নেগেটিভ কনোটেশনে হয় সেটাও নয়, মানে ধরো কোনো জনপ্রিয় ধারাবাহিকে যাদের সাথে পেয়ারিং করা হয়, সেই জুটিটা যদি খুব পপুলার হয়ে যায়, তখন একটা দর্শকের মনেও এটা থাকে যে এরা কি রিয়েল লাইফ জুটিও, মানে এত সুন্দর কেমিস্ট্রি পাই, এটা তো আই উড সে কিছুটা আমাদের কাজের পাওনাও। এবার সেটা নিয়ে নেগেটিভিটি যেটা হয়,
সেটা আমি খুব একটা ফরচুনেটলি ফেস করিনি, আর সেটা হয়ে থাকলেও আমার নোটিসে আসেনি। সেরকম নেগেটিভিটি যদি হয় অনেকের ক্ষেত্রে, তো তোমাদের ক্ষেত্রেও সেটা খারাপ দিকে যেতে পারে বা খারাপ এফেক্ট পড়তে পারে, সেই জিনিসটা কিভাবে ওভারকাম করা উচিত বলে তোমার মনে হয়? যে আমার তো মনে হয় মানে খারাপ অ্যাজ ইন একটাই খারাপ হতে পারে, সেটা হচ্ছে তোমার যদি রিয়েল লাইফে কেউ পার্টনার থাকে, সে সেটা নিয়ে যদি ডাউট করা শুরু করে, সেটা নিয়ে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়, এই একটাই অ্যাকচুয়াল প্রবলেম হতে পারে। বাকি বাইরের লোকে কি ভাবলো তাতে খুব একটা কিছু এসে যায় না। তো সেইটা তো রিজলভ করা খুব সিম্পল, তুমি খুব ওপেন থাকো, তুমি কথা বলো, তোমার যদি কিছু লুকোনোর না থাকে তুমি তাকে স্টুডিও নিয়ে চলে যাও, সে শুটিং দেখুক কীভাবে হয়। মানে আমরা যখন একটা প্রেমের দৃশ্য করি, সেইটাই যে কতজন ফ্লোরে থাকে এবং সেটা যে কতটা টেকনিক্যাল, সেইটা কেউ যদি একবার দেখে ফেলে বুঝবে ওখানে আসলে প্রেম হওয়া সম্ভব নয়। মানে সেটা অফ স্ক্রিন প্রেম হলে তবেই হবে, নইলে হবে না। তুমি এত বছর সিরিয়ালে কাজ করছো, বেশিরভাগ তুমি সিরিয়ালেই কাজ করেছো, ইন্ডাস্ট্রির কোনো পরিবর্তন দেখতে পাও যে, বা মনে হয় যে কোনো পরিবর্তন হওয়া উচিত এখনো টলিউড ইন্ডাস্ট্রির? এই প্রশ্নটা মানে আমাকে করাটা খুবই, মানে আমার থেকেও অনেক সিনিয়র্সরা আছেন যারা অনেক পরিবর্তন দেখেছেন, এবং পরিবর্তন তো অনেক আসা উচিত। সেটা নিয়ে মানে ডিটেলে যদি যাই, সেটা নিয়ে একটা আলাদা পুরো এপিসোড হতে পারে। কিন্তু একটা যেটা ধারাবাহিকের পরিবর্তন, সেটার সাথেও সৌমিত্রবাবু আর কি রিলেটেড, সেটা হচ্ছে আগে আমাদের এই 14 ঘন্টায় কাজ করাটা ছিল না, তো আমরা দিন রাত কাজ করতাম। আমি যখন ছোট ছিলাম তখন এমন হয়েছে, আমি স্কুল করেছি বিকেল 5টা অবধি, তারপর স্টুডিওয়ে গেছি, যতক্ষণ সিনস শেষ না হচ্ছে ততক্ষণ শুটিং করেছি, রাত 2টো 3টে 4টে অবধি। তারপর আবার সেদিন হয়তো পরের দিন স্কুল যাব না, একটু লেট কল থাকবে 11টা 12টা, আবার সেদিন একটু তাড়াতাড়ি প্যাক আপ হবে। তো এইভাবে একটা লুপে আমরা কাজ করেছি, মানে প্যাক আপ কখন হবে তার কোনো স্থিরতা নেই। তো সেইটা এখন একটু চেঞ্জ হয়েছে, জানি যে 14 ঘন্টাটা অনেকটা টাইম, কিন্তু অ্যাটলিস্ট 14 ঘন্টার শেষে বাড়ি যেতে পারবে। তো এইটা একটা বিরাট পরিবর্তন হয়েছে। কৃষ্ণকলিতে কাজের অভিজ্ঞতা কিরকম ছিল? খুব ভালো, খুবই ভালো। মানে আমি এক্সপেক্ট করিনি, কারণ আগে আমি যে কটা কাজ করেছি তখন আমি ছোট ছিলাম, তখন তো এমনি সবাই মিলেমিশে থাকতো, আর আমি বাচ্চা ছিলাম, তো সবাই ভালোই বাসতো সেটা নিয়ে। কিন্তু কৃষ্ণকলি আমার অ্যাডাল্ট হিসেবেও প্রথম কাজ, এবং তার ফলে ওই ফ্যামিলিটা, ওই টিমটা, মানে ওটা একটা আলাদা ম্যাজিক ছিল। সেটা আমরা যতজন কৃষ্ণকলি করেছি সেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, এবং ওটার আর্টিস্ট, ওটার ক্রু, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত হারমোনিতে কাজ করতো, তাই বলেই বোধহয় প্রজেক্টটা এত সাকসেসফুল এবং এত দিন ধরে চলেছে। সামনেই তো তোমার ওটিটিতে ডেবিউ আসছে, স্বস্তিকা মুখার্জির সাথে কাজ, সেই অভিজ্ঞতা কিরকম বা কতটা এক্সাইটেড এই রিলিজটার জন্য? খুবই এক্সাইটেড, মানে শুধু ওটিটি ডেবিউ বলে যে এক্সাইটেড সেটা নয়, প্রজেক্টটা খুব যত্নে বানানো হয়েছে। আর আমার মানে এটা খুবই গুড ফরচুন যে প্রথম কাজে স্বস্তিকা দি, সাহেব দা এদের মতো অভিনেতাদের সাথে কাজ করতে পারছি, এবং মানুষ হিসেবেও তারা খুবই ভালো। সায়ন্তনদার মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করছি, যার সাথে আমার খুব ভালো বন্ধুত্বও হয়ে গেছে। তো এই পুরো বিষয়টা মিলে আমি কাজটা নিয়ে খুব এক্সাইটেড। সেটা ওটিটি না হয়ে যদি ফিল্ম হতো, যদি টিভি হতো, তাহলেও আমি এক্সাইটেড হতাম, কারণ কাজটা এতটা ভালো হয়েছে। তো আশা করি দর্শকেরও ভালো লাগবে যখন আসবে। তুমি ধারাবাহিক করতে করতে তারপর বিজয়াতে আসা কিভাবে বা ওটিটিতে আসা কিভাবে? সেইটা হচ্ছে গুড টাইমিং আই উড সে, কারণ এর আগেও অনেক ওটিটিতে কাজ করার কথা হয়েছে, কিছু কিছু লুক বয়সের জন্য হয়নি, যেটা খুবই নর্মাল ফ্যাক্টর হতেই পারে। আরও অনেক কাজ হয়ে মানে করা হয়নি, সেটার কারণ হচ্ছে তখন হয়তো আমি খুব ধারাবাহিকে ব্যস্ত ছিলাম। এবার সেটার প্রবলেম কি হয়, ধারাবাহিকে যেহেতু টানা কাজ থাকে, তখন ডেটস বার করে ওটিটির কিছু দিনের কাজ করা, এটা অনেক সময় সিঙ্ক হয় না। তো এই সময় আমি একটু ফ্রি ছিলাম, আমার লাস্ট 2টো ধারাবাহিক শেষ হয়েছিল। আমার এক পুরনো কলিগ আমাকে কন্ট্যাক্ট করে যে, তুই কি ফ্রি আছিস, তাহলে একটা চরিত্রের জন্য একটু অডিশন দিবি? বললাম হ্যাঁ অবশ্যই। সেটা দিলাম, এবং সেটায় আমার খুব ইন্টারেস্টিংও লেগেছিল স্ক্রিপ্টটা, যেটা দর্শক যখন দেখবে স্টোরিটা তখন বুঝতে পারবে কেন বলছি। মানে আমি ধারাবাহিকে যেরকম চরিত্র করি তার থেকে একদমই আলাদা একটা চরিত্র। তো সেই ইন্টারেস্ট থেকেই অডিশনটা খুব ইগারলি দেওয়া, আর তারপর তো সব কিছু হয়ে গেল লাকিলি। তারপর জানতে পারলাম যে কাদের সাথে কাজ, কি কাজ, এই আর কি। এর পরের কি প্ল্যান রয়েছে? পরের প্ল্যান তো আমার হাতে নেই, এবার ইন্ডাস্ট্রি আমার দিকে যা যা এগিয়ে দেবে সেগুলো নেব। এখন তো বয়স খুবই কম, এনার্জিও অনেকটাই, তো সব করবো, কোনো চাপ নেই, মানে কোনো বাদ বিচার নেই। ভালো চরিত্র হবে, ভালো গল্প হবে, তো অবশ্যই করবো।
মানে তুমি গল্প আর চরিত্রটার মধ্যে কোনটা বেশি গুরুত্ব দাও, গল্প না চরিত্র? দুটোই অ্যাকচুয়ালি, মানে আমি যখন একটা স্ক্রিপ্ট পড়ি, ধারাবাহিকের ক্ষেত্রে যেমন শুরু বা শেষ আমাদের মানে শুরুটা ডিসাইড থাকলেও শেষটা ডিসাইড থাকে না, ওটা তো গ্রো করে উইথ দ্য শো। কিন্তু ওটিটি বা ফিল্মের ক্ষেত্রে যখন আমি স্ক্রিপ্টটা পড়ি, আমি শুধু একটা জিনিসই দেখি, ওভারঅল গল্পটা কীরকম, আর হচ্ছে আমার চরিত্রটা যদি গল্প থেকে আমি তুলে নিই তাহলে সেই গল্পটা কি সেম থাকছে না গল্পটা এগোচ্ছে না। তো সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে যায় তাহলে ওটিটির যে কোনো কাজ করা খুব একটা চাপ বলে আমার মনে হয়। ফিউচার খুব ভালো হোক, তুমি তোমার পছন্দ মতো কাজে এগিয়ে যাও। এবার এই এত সুন্দর তোমার পাড়ায় যে আড্ডা দিচ্ছি, র্যাপিড ফায়ার না হলে যেন ঠিক মনে হচ্ছে জমছে না। তো আমার ফোনে আছে র্যাপিড ফায়ারের কিছু প্রশ্ন তোমার জন্য, তুমি জানো তো রুলটা? তো জানো। হ্যাঁ, মানে তাড়াতাড়ি উত্তর দিতে হবে একদম, আর সেই সুবাদে যদি কিছু কন্ট্রোভার্সিয়াল বেরিয়ে পড়ে তাহলে ভালো, তাই এটা আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার। হ্যাঁ, প্রথম থেকেই চেষ্টা করছো তুমি অ্যাভয়েড করার। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কখনো কোনো কো অ্যাক্ট্রেসের ওপর কি ক্র্যাশ খেয়েছো? না না, একদম না। একদম না, কারণ সবাই আমার থেকে বয়সে খুব ছোট হয়েছে আর কি, মানে দেখে সমবয়সী বা বড় বড় মনে হয়, বাট তারা পুচকে, তো তাদের প্রতি ক্রাশ খাওয়া সম্ভব না। এটা কি কন্ট্রোভার্সিতে এগিয়ে যাওয়ার জন্যই বলছো? না না, সত্যি কথা বলছি, এটা মানে যারা ধারাবাহিক ফলো করেন, যারা একটু বিহাইন্ড দ্য সিনস জানেন, তারা জানেন এটাই। আচ্ছা, পড়াশোনার জন্য বিরতি নেওয়ার সময় সবচেয়ে বেশি মিস কি করতে? মিস করতাম না, তার কারণ তখন আমি অভিনয়কে এতটা ভালোবাসিনি, সেটা আবার ফিরে আসার পর হয়েছে। এক কথায় তোমার অভিনয় জীবন ডায়নামিক। কেন? অনেক কিছু ঘটেছে, ছোটবেলায় নানা রকম ধারাবাহিক করলেও সেটায় নানা রকম অভিজ্ঞতা হয়েছে, কোনো ডিরেক্টর খুব যত্নে রেখেছে, কোনো ডিরেক্টরের সাথে খুব ঝগড়া হয়েছে, তো এই সব মিলে খুব মানে দোলাচলে চলেছে পুরো ব্যাপারটা, কন্টিনিউয়াসলি চলেছে কিন্তু দোলাচলে চলেছে। লাস্ট হচ্ছে প্রথম কাজের মনে রাখার মতো ডায়লগ। প্রথম কাজের নাও হতে পারে। হ্যাঁ, আমি বলতে পারি আমার ওটিটিতে একটা ডায়লগ আছে, এটা আমার খুব পছন্দের, সেইটা আমার বোধহয় ইন্ট্রো সিনেই থাকবে, দর্শক দেখুক তারপর না হয়। এখন ডায়লগ বলবেন কিন্তু খুব ইন্টারেস্টিং ডায়লগ। আজকে আড্ডাটা এবার আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, কেমন লাগলো এই ঘুরে ঘুরে আড্ডা দিতে? খুব ভালো লাগলো, মানে আমাদেরও এই অভিজ্ঞতাটা হয় না, আমি যতটুকু জানি তোমারও বোধহয় এরকম ঘুরে ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো খুব ভালো লাগলো। জেনারেলি আমরা স্টুডিও ফরম্যাটে রেস্ট্রিক্টেড থাকি, বা আমার নিজের কাজের জায়গায় হয়তো ইন্টারভিউজ হয়, তো আজকে নিজের পাড়ায় হেঁটে হেঁটে খুব ভালো লাগে। আবার এরকম কোনো কাজে এরকম কোনো আড্ডা আবার দেওয়া যাবে। একদম একদম, আর আজকে বোধহয় এটা হবে বলেই ওয়েদারটাও এতটা ভালো, যেটা গত 2-3 দিনে ছিল। খুব ভালো লাগে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক টলিকথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।